তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের রামরাম চৌধুরীর মৃতদেহ। তারানাথ বলল, রামরাম চৌধুরীর মৃতদেহ নিয়ে যখন গ্রাম থেকে বেরোলাম তখন দিনের আলো নিভে এসেছে। শ্রাবণের প্রথম সপ্তাহ। সেবার বৃষ্টি হয়েছিল খুব। মাঠে ঘাটে জল থই থই করছে, পথ পিচ্ছল। সারা দিন জল হয়ে সবে একটু ক্ষান্ত দিয়েছে, কিন্তু বিশেষ ভরসা পাওয়া গেল না। আকাশে মেঘের কোলে কোলে চমকাচ্ছে বিদ্যুৎ, ঠান্ডা শিরশিরে বাতাস দিচ্ছে পূব দিক থেকে। গায়ের মাতব্বর যতীন ঘোষাল ডেকে বলল, বলি তাড়াতাড়ি বাঁচালাও হেসব, জল তো আবার এলো বলে। যতীন ঘোষাল বললে কি হবে, তাড়াতাড়ি পা চালাবার উপায় নেই কোনো। আলের উপর দিয়ে রাস্তা, তারপর কিছু দূর গিয়ে মাইল খানেক মাঠ ভাঙতে হবে। এঁটেল মাটি বৃষ্টিতে ভিজে বিউলির ডালের মতন হড়হড়ে হয়ে আছে। তাতে কাঁধের উপর চৌধুরী মশাইয়ের দুধ ঘি খাওয়া শরীরের ভার। অনেক বয়সে মারা গেলে কি হয়, রামরাম চৌধুরী ছিলেন বিশাল পুরুষ। যদি পা হড়কায় এবং চৌধুরী মশাই আমাদের কারো উপরে পড়েন, তাকেও এ যাত্রা চৌধুরী মশাইয়ের সঙ্গী হতে হবে। আমরা দলে রয়েছি জনা 15-16 মানুষ। খাটিয়ার সামনের দিকে ডাইনে বায়ে কাঁধ দিয়েছেন রামরাম চৌধুরীর 2 ছেলে ঘনরাম আর কৃষ্ণরাম। তাদের দুজনেরই বয়স হয়েছে 50-এর উপরে। কয়েক পা গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন। গায়ের ব্রাহ্মণ ছোকরারা এগিয়ে পালা করে তাদের রেহাই দিচ্ছে। চৌধুরীরা ঠিক জমিদার না হলেও আমাদের গ্রামের সবচেয়ে ধনী ভূস্বামী ছিলেন। ধনোপার্জনের ব্যাপারে রামরামের কোনো নীতির বালাই ছিল না। সুদের ব্যবসাতেও প্রচুর টাকা করেছিলেন। রামরাম মারা গেলেও তার খাতকদের স্বস্তির নিঃশ্বাস ফেলবার কোনো কারণ ঘটল না। ঘনরাম এবং কৃষ্ণরাম বৈষয়িক ব্যাপারে বাবার উপযুক্ত ছেলে। পিতৃ ব্যবসা সমান তেজে বজায় থাকবে। রামরাম চৌধুরী হঠাৎ মারা গেলেন। 74 বছর বয়স হয়েছিল বটে, কিন্তু দিব্য স্বাস্থ্য। সপ্তাহে 2 দিন পাঁঠার মুড়ো খান। 1.5 দুধ জুলি দিয়ে আতসের করে সকালের জল খাবার খেতেন। একটা গোটা ইলিশ কিংবা ভরপেট খাওয়ার পরে 20টা বড় মাপের ল্যাংড়া আম তো কোনো ব্যাপারই ছিল না। জীবনে একটা চোঁয়া ঢেকুরও তোলেননি তিনি। এইরকম মানুষ রামরাম 3-4 দিন আগে খেতে বসে কয়েক গ্রাস মুখে তুলে তারপর খাওয়া থামিয়ে কেমন ভাবে যেন ভাতের থালার দিকে তাকিয়ে রইলেন। বড় পুত্রবধূ কমলা, ঘনরামের স্ত্রী, পাশে বসে পাখা নেড়ে হাওয়া করছিলেন। শ্বশুরের খাওয়া বন্ধ হয়ে গেল দেখে তিনি মনে মনে শঙ্কিত হলেন। ভোজন বিলাসী বদমেজাজি লোক, কি ত্রুটি হলো কে জানে। নিজে হাতে পাকা রুই মাছের কালিয়া, সর্ষে বেগুন, পোস্তর বড়া এসব করেছেন। রান্না খারাপ হলে সারা দিন এর জের চলবে। মৃদু গলায় কমলা জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, রান্না কি ভালো হয়নি? উত্তর না দিয়ে রামরাম গেলাসের জল দিয়ে পাতের ওপরেই হাত ধুয়ে ফেলে শোবার ঘরের দিকে যেতে যেতে কমলাকে বললেন, ঘনা আর কেষ্টকে আমার ঘরে আসতে বলো। এসব ঘটনা আজই সকাল থেকে ঘনরাম আর কৃষ্ণরামের মুখে শুনেছি। ঘনরাম খিড়কির পুকুরে ছিপ ফেলে বসেছিলেন। কৃষ্ণরাম বৈঠকখানায় বসে সামনের মোকদ্দমার সাক্ষীদের তালিম দিচ্ছিলেন। বাপের তলব আদালতের চেয়েও ভয়ানক। 2 ছেলে ধর্মড় করে উঠে ভেতর বাড়িতে হাজির হলেন। শোবার ঘরে রাতের আগে আসেন না রামরাম। 2 ছেলে গিয়ে দেখলেন বাবা বিছানায় শুয়ে। ঘনরাম বললেন,
কি হয়েছে বাবা? এখানে বসো দুজনে। কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি? একটু চুপ করে থেকে রামরাম বললেন, আমার যেখানে যা আছে তোরা বুঝে নে। আমার আর বেশি সময় বাকি নেই। অবাক হয়ে কৃষ্ণরাম বললেন, সে আবার কি? শরীরে কি অসুখ বলে মনে হচ্ছে? বলো তো, কালীগতি কবিরাজকে একটা খবর দিই। থাম, এ কবিরাজ ডাকবার ব্যাপার নয়। আমি টের পেয়েছি, আমার ডাক এসেছে। দুপুরবেলা খেতে বসে আমার মুখে ভাত তেতো লাগলো। ভাত তেতো লাগলো তাতে কি? রান্না পুড়ে গিয়েছিল? না না, এ সেরকম তেতো না, এ অন্যরকম তেতো ভাব। মানুষ মরবার আগে তার মুখে ধানের ভাত তেতো লাগে। তোরা সব বুঝে নে, নিজেদের মধ্যে ঝগড়া করবি না বাবা। আমি সব চুলছেড়া ভাগ করে দিয়ে গেলাম। উইল রেজিস্ট্রি করা আছে। ওই দেয়াল আলমারিটা খুলে মোটা লম্বা খামটা নিয়ে আয় দেখি। মোটামুটি এই ঘটনা। ছেলেরা বিষয়টাকে আমল দেয়নি। 3 দিন পর আজ সকালে ঘুম কখন পরপারে রওনা হয়েছেন। সত্যি বলতে কি, লোক দেখানোর শোক কিছুটা করতে হলেও রামরামের মৃত্যুতে কেউ খুব একটা ব্যথিত হয়নি। ছেলেরা 50 পার করেও সম্পত্তির পুরো কর্তৃত্ব হাতে পাচ্ছিলেন না। পৌর বয়সে বাপের অধীনে থাকা বড়ই কষ্টকর। পুত্রবধূরাও শ্বশুরের বিখ্যাত মেজাজ ও সময় অসময়ে নানান উদ্ভট ফরমায়েশ খাটা থেকে রেহাই পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। রাত গেল, তখন খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রামরাম একটা ইলিশ হাতে নিয়ে বললেন, এই দেখো কানাই জেলে কত বড় মাছ দিয়ে গিয়েছে। রাত্রিরেই রান্না করে খেয়ে না ফেললে এই গরমে পচে যাবে। যাও, উনুনে আঁচ দাও দেখি। ছোট বৌমা, মশলা বেটে ফেলো। মাছটা কিছুক্ষণ পড়ে থাক। একেবারে তাজা ইলিশ খেতে ভালো লাগে না, একটু সময় গেলে স্বাদ হয়। যাও, জালা থেকে পাটনাই বালাম চাল সের 2 বের করে নাও। খোকাদের এখন ডেকে কাজ নেই। রান্না হয়ে গেলে ওরা উঠে খাবে। এখন সময় যায়, উনুন ধরে গেল, মশলা বাটা হয়ে গিয়েছে। 2 বউ গালে হাত দিয়ে বসে মাছটার পেটে আঙুলের চাপ দিয়ে পরীক্ষা করছেন। 2 বউ আশায় আশায় তাকাচ্ছেন শ্বশুরের দিকে। রামরাম মাথা নেড়ে বলল, আর একটি বসবে। আবার পায়চারি, আবার অপেক্ষা। রাত 3টেই হয়তো হুকুম হলো রান্না শুরু করবার। কাজে ঠিক সময়ে গেছেন রামরাম। আরো আগে গেলেও কেউ দুঃখ করত না। দুপুরের মধ্যে দেহ নিয়ে বেরিয়ে পড়তে পারলে ভালো হতো। কিন্তু বেলা 9টা থেকেই আকাশ ভেঙে বৃষ্টি হলো বিকেল অবধি। একটু করে থামে, সবাই মিলে বেরোবার উদ্যোগ করি, আবার ঝুপঝুপ করে শুরু হয়। যতীন ঘোষাল বলল, আকাশের গতিক তো ভালো ঠিকছে না চৌধুরী মশাই। আবার বৃষ্টি আরম্ভ হলে বিপদ। ঘনরাম উত্তর দিলেন, কি আর করা যাবে, গিয়ে তো পৌঁছাই। কৃষ্ণরাম বললেন, সেখানে কোনো ছাউনি টাউনি কিছু নেই? জল এলে মাথা বাঁচানো যাবে তো? যতীন ঘোষাল বললেন, ও আজ সে রইয়াছে, কিন্তু সেটা তো বড় কথা নয়। আমরা না হয় বৃষ্টিতে ভিজলাম, কিন্তু জল হলে তো আর দাহ করা যাবে না। সারাটি রাত বসে থাকলে মৃতদেহ বাসি হয়ে যাবে। বড় বিপদ হইল গো। কৃষ্ণরাম বললেন, একটু পা চালিয়ে এগোন দেখেনি সবাই।
গ্রামের ধার দিয়েই নদী। শ্মশান নদীর ধারে হলেও গ্রামের কাছে নয়। নদীর উজানে মাইল দেড়েক গিয়ে তবে শ্মশান। সেখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পেরিয়ে গেল। কেউ কোথাও নেই। কাছে দূরে অপার্থিব স্বরে শেয়াল ডাকছে। মেঘ থমকে আছে সারাটা আকাশ ভরে। আমরা তখন যদিও 17-18 বছর বয়সের, কিন্তু শ্মশানে সেই নিয়ে বোধহয় 15-20 বার যাতায়াত হয়ে গিয়েছে। বলতে কি, শ্মশান জায়গাটা আমার কোনোদিনই খুব একটা ভীতিকর বলে মনে হয়নি, বরং বেশ পবিত্র বলে মনে হতো। কিন্তু সেদিন আমার কেমন যেন গায়ে কাঁটা দিতে লাগলো। আজ এখানে যেন একটা খারাপ কিছু ঘটবে, একটা অমঙ্গলজনক কিছু দেখতে পাবো। শ্মশান বন্ধুদের জন্য একটা চালাঘর বাঁধা আছে, তার নিচে মৃতদেহ নামানো হলো। ওসব দেশে দাহ করার কাঠ কিনতে পাওয়া যায় না। চৌধুরী বাড়ির 4 জন চাকর মাথায় করে কাঠের বোঝা বয়ে আনছিল। ঘনরাম আর কৃষ্ণরাম তামাক খেতে লাগলেন। যতীন ঘোষাল দায়িত্ব নিয়ে কাজে লাগলেন। এই ছেলেরা, আর বসে থাকা কেন বাবু? চটপট একটা লম্বা গর্ত খুঁড়ে কাঠ সাজিয়ে ফেলো তো বাবু। ভালোই ভালোই কাজটা হয়ে গেলে বাঁচি। ও হো, বলি আর বিশ্রাম করতে হবে না? দেখছ না আকাশের কি অবস্থা? নিঃশব্দে কাজ হতে লাগলো। কেবল পুরোহিত ভবেশ ভট্টাচার্যি গুনগুন করে গীতার 3য় অধ্যায় পাঠ শোনা যাচ্ছে, আর হুকোর সুরসুর শব্দ। আমরা কজন ক্লান্ত হয়ে চালা ঘরের আড়ালে তামাক খেতে গিয়েছি। আমাদের বন্ধু হরেন, সে আবার তামাক খায় না। সে চিতা সাজাচ্ছে। চালা থেকে বেশ কিছুটা দূরে চিতা সাজানো হয়েছে, যাতে বর্ষার জোরালো হাওয়ায় আগুনের ফুলকি উড়ে এসে না পড়ে। আমরা তামাক খেতে খেতে হঠাৎই শুনলাম হরেনের ভীত গলায়, কে 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 ওখানে? আমরা দৌড়ে গেলাম। চালার তলা থেকে ঘনরাম, কৃষ্ণরাম, যতীন ঘোষালরা সব বেরিয়ে এলেন। ঘনরাম তার স্বভাবসিদ্ধ ভারী গলায় হেঁকে বললেন, কি হয়েছে হরেন? কয়েকটা লণ্ঠন মাত্র সম্বল। বিরাট প্রান্তরের অন্ধকার, তাতে আর কত দূরই বা হয়। লণ্ঠন উঁচু করে তুলে দেখলাম হরেন ফ্যাকাশে মুখে পাশের ঝোপঝাড়ের দিকে তাকিয়ে আছে। বললাম, এই কি হয়েছে রে? পাংশু মুখে হরেন বলল, ওই ঝোপের মধ্যে কে দাঁড়িয়েছিল, স্পষ্ট নিঃশ্বাসের আওয়াজ শুনলাম। আমি চেঁচিয়ে উঠতেই জলা ভেঙে ওদিকে পালিয়ে গেল। শুনেই আমাদের গ্রামের সাহসী ছেলে বলে খ্যাত ঈশ্বর বাগচি হৈ হৈ করে একটা লাঠি হাতে ঝোপটার উপর বেশ কয়েকটা ঘা বসিয়ে দিল। একটা ব্যাঙও বেরুল না সেখান থেকে। আমরা বললাম, কোথায় কি রে? হরেন সাহসী বলে খ্যাত না হলেও নিতান্ত ভীতু নয়। দেখলাম সে টকটক করে কাঁপছে। সে বলল, না ভাই, তোমরা বললে তো হবে না। পায়ের শব্দ আর নিঃশ্বাসের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। একবার গা ঘেঁষে ওই জল জঙ্গলে দাঁড়িয়েছিল। যতীন ঘোষাল বললেন, আচ্ছা বাপু, সে থাক থাক, ওসব নিয়ে আর ভেবে লাভ নেই। এই রাম রাম করে এখন কাজটা শুরু করে দাও তো। আর তোমরাও বাবু বিদঘুটে, অসময়ে তোমাদের চাগিয়ে উঠলো। বলি, বন্ধুকে একলা ফেলে যাবার কি দরকার ছিল বললি? এত গোলমালেও একমাত্র ভবেশ ভট্টাচার্য গীতা পাঠ থামাননি। শান্ত হয়ে বসে একইভাবে গুনগুন করে পড়ে চলেছেন, না যায়াতে মিয়াতে বা কদাচিৎ। ঘনরাম এবং কৃষ্ণরাম পিতার যা যা শেষকৃত্য সব করলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। যতীন ঘোষাল রামরাম চৌধুরীর কাছে বেশ কিছু টাকা ধারতেন। ছেলেদের সুনজরে থাকলে সেটা মাপ হয়ে যেতে পারে এই আশায় ক্রমাগত বলে চলেছেন। বলি, সেই থেকে বৃষ্টি আটকে আছে, হবে না কেন বলো তো? কত বড় একটা পুণ্যবান মানুষ ছিলেন, তার শেষে কাছে কি ভগবান বাধা দিতে পারেন? আমাদের গ্রামটাই একেবারে অন্ধকার হয়ে গেল বাবু, অন্ধকার।
অমন মানুষ আর হবে না গো, হবে না। আবার সব চুপচাপ। নলখাগড়ার বনে একটা শিয়াল ডেকে উঠল। জলো হাওয়ায় শীত শীত করছে। চৌধুরী ভাইদের ভুরুক ভুরুক হুকুর শব্দ শোনা যাচ্ছে। আচমকা আমাদের সকলের বুকের রক্ত হিম করে দিয়ে একটু দূরে জলার মধ্যে থেকে কে যেন একটা বিকট অট্টহাসির আওয়াজ জেগে উঠল। সে হাসির মধ্যে স্বাভাবিক মানসী উল্লাস নেই, যেন কোনো বদ্ধ উন্মাদ তার জীবনের শ্রেষ্ঠ শক্তির সন্ধান পেয়ে হাসি আর চেপে রাখতে পারছেন না। নির্জন শ্মশানের শ্রাবণ রাত্রির একাকিত্বকে ওই অপার্থিব হাসি যেন আরো প্রেতায়িত করে তুলল। ভয়ে সবার মুখ পাংশু হয়ে গিয়েছে, কারো মুখে কোনো কথা নেই। চিতা থেকে কাঠের গাঁট ফাটার ফটফট আওয়াজ ভেসে আসছে। ঘনরাম স্থির বুদ্ধি লোক। সবার আগে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, আরে এগিয়ে যাও না, দেখো না কি ব্যাপার, ভয় কি? না হয় আমিও যাচ্ছি। নাও না, লণ্ঠন নাও, লণ্ঠন নাও। ঈশ্বর বাগচি লজ্জা পেয়ে বলল, না না, ভয়ের কি আছে? তবে রাত্রিরে অমন আওয়াজ শুনে বুঝলেন কি না? লণ্ঠন নিয়ে আমরা সবাই যেদিক থেকে হাসির শব্দটা এসেছিল সেদিকে এগিয়ে গেলাম। কিছু পাওয়ার আশা ছিল না, কিন্তু জীবনে মাঝে মাঝে বেশ অভাবনীয় ঘটনা ঘটে থাকে। আমরা এগিয়ে কাছাকাছি ঝোপগুলো লাঠি দিয়ে সরিয়ে সরিয়ে দেখা শুরু করতেই দলের বিনোদ বলে একটা ছেলে চেঁচিয়ে বলে উঠল, একে একে তুমি কে? সবাই ছুটে গিয়ে দেখি সেখানে হাঁটু সমান জল কাদায় ঝোপের মধ্যে একটা পাগলাটে চেহারার লোক দাঁড়িয়ে এক দৃষ্টে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের মণিতে প্রতিফলিত হচ্ছে আগুনের শিখা। লোকটার রং কালো, গাল তোবড়ানো, গালে অনেক দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, শীর্ণ দেহ। খালি গায়ে কেবলমাত্র একটা ল্যাঙ্গট পরে সেই স্থির দাঁড়িয়ে দাহকার্য দেখছে। কোনো সন্দেহ নেই যে এই লোকটাই হেসে উঠেছিল। ঈশ্বর বাগচি বলল, এই তুমি এখানে কি করছো? লোকটা কোনো জবাব দিল না। ওধার থেকে কৃষ্ণরাম বললেন, আহ, জঙ্গলে দাঁড়িয়ে কি হচ্ছে? ওটা কে? টেনে এদিকে বার করে আনো না। লোকটাকে হাত ধরে টেনে খোলার জায়গায় নিয়ে আসা হলো। সে কোনো কথা বলছে না। হরেন বলল, এই লোকটাই ওই ঝোপের মধ্যে ছিল নিশ্চয়ই, একটা মহাপাজি। অত করে ডাকাডাকি করা হলো, তা কোনো সারা শব্দ নেই। যতীন ঘোষাল বললেন, ও মনে হচ্ছে পাগল বোধ হয়। চোখে দৃষ্টি দেখছো না কেমন এলো মেলো? লোকটা এতক্ষণ আগুনের দিকে তাকিয়েছিল, এবার চোখ ফিরিয়ে প্রথমে ঘনরাম, পরে কৃষ্ণরামের দিকে তাকালো। হঠাৎ ঘনরাম বললেন, আরে তুমি শ্রীপদ না? কৃষ্ণরামেরও ভুরু কুঁচকে গেল। সম্ভবত তিনিও চিনতে পেরেছেন। শ্রীপদ ঘনরামের দিকে তাকিয়ে তর্জনে নির্দেশ করে বলল, এই স্মৃতির আগুন থেকে ফুলকি উড়ে গিয়ে তোমার বাড়ি পড়বে, আমি বলে দিলাম। বংশে বাতি দিতে কেউ থাকবে না। স্মৃতির আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে, স্মৃতির আলো, স্মৃতির আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে, স্মৃতির আলো ছড়িয়ে পড়বে তোমাদের বংশে। যতীন ঘোষাল ইতস্তত করতে লাগলো। কালো রোগা শ্রীপদ চকচকে চোখ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা দেহ ধারিয়ে প্রেতের মতন। কোমরে কেবল একটা ন্যাকড়া জড়ানো। তার গায়ে আগুনের আভাত চমকে চমকে উঠছে। নিতান্তই অকিঞ্চন একটা উন্মাদ। কিন্তু যতীন ঘোষাল বোধ হয় ভাবছিলেন যে গত বছরও এই মানুষটা গ্রামের সম্পন্ন চাষি গৃহস্থ ছিল। রামরাম চৌধুরীর সঙ্গে দেওয়ানি মামলা লড়তে গিয়ে জমি জমা টাকা পয়সা সব গিয়েছে। সর্বশ্রান্ত হবার পরেও শ্রীপদর তেজ কমল না। শুধু ভিটেটুকু আর বিঘে দুই খাস জমি সম্বল করে
লোকটা সমান দম্ভে মাথা উঁচু করে বেড়াতে লাগলো। রামরাম চৌধুরীর এটা একেবারেই ভালো লাগলো না। যার পেছনে লাগা হয়েছে তাকে একেবারে মাটির সঙ্গে না মিশিয়ে দিতে পারলে আর সুখ কি? যে সব বিষয়ে হেরে গিয়েছে সে পায়ে ধরে না কাঁদলে আর জেতবার আরাম কোথায়? এর মধ্যে পথে একদিন রামরাম এবং শ্রীপদের বেদম ঝগড়া হয়ে গেল। শেষের দিকে শ্রীপদ বলেছিলেন, আরে যান না কেন চৌধুরী মশাই, আমরা চাষের কাজ জানি বুঝলেন, আরো 4 বিঘে রায়বাবুদের কাছ থেকে পত্তনি নিয়ে নিলে ভাতে মরবো না। আপনার যা করবার করে নিয়েছেন, আর আপনাকে ভয় পাই না। আপনার চালের নিচেও থাকি না, নিজের বাড়িতে বসে শাক ভাত খাই। আমার নিজের ঘরের আমি কর্তা। রাস্তায় দাঁড়িয়ে নিজের চেয়ে পদে খাটো কারো কাছে বাড়াবাড়ি করা রামরামের স্বভাব নয়। সেদিনের মতো ঘটনাটা ওখানেই মিটে গেল। সপ্তাহখানেক বাদে শ্রীপদ বাড়িতে আগুন লাগলো। শ্রীপদ সে সময় হাটে গিয়েছিল। সে ফেরার আগেই 1 ঘন্টার মধ্যে সব শেষ। হাট থেকে ফিরে শ্রীপদ দেখল তার বউ আর একমাত্র ছেলে দুর্গাপদ উঠোনের জামরুলের গাছটার নিচে চুপ করে বসে আছে। ছেলে কাঁদছে, বউ পাথর। যেখানে তার বাড়ি ছিল সেখানে আজ কেবল কয়েকটা আটপোড়া খুঁটি দাঁড়িয়ে তখনও ধোয়াচ্ছে। শ্রীপদ বউয়ের কাছে দাঁড়িয়ে বলল, কিছু বেঁচেছে? না, খাটের তলায় টিনের তোরঙ্গে যা রেখেছিলাম জানি না, বোধহয় গলে গিয়েছে। তারপর শ্রীপদর বউ কেমন যেন চমকে উঠে সম্বিত ফিরে পাওয়ার মতন করে চারদিকে তাকালো, যেন সে এতক্ষণে টের পেল তার স্বামী এসে সামনে দাঁড়িয়েছে। কোনো বিশেষ একদিকে না তাকিয়ে তার বউ বিহবল গলায় বলল, কি আগুন, হুস হুস করে জ্বলছে একেবারে। শ্রীপদের বউ পাগল হয়ে গেল। টিনের তোরঙ্গে তার সাধের কিছু সামান্য গহনা রাখা ছিল। তার মতো অবস্থার মানুষের এতেই যথেষ্ট শোক হতে পারে। তার উপর চোখের সামনে সে নিজের বসত বাড়ি পুরো জ্বলে যেতে দেখেছে। সে ধাক্কা সামলানো কঠিন। শ্রীপদ থাকলে তার কি হতো বলা যায় না। এর পরের কিছুদিন শ্রীপদর বউ একদম কথা না বলে চুপ করে বসে থাকত। কখনো কখনো বলতো, ও বড় আগুন, হুস হুস করে জ্বলছে। তার বাপের বাড়ির লোকেরা তাকে আর তার ছেলেকে নিয়ে যায় চিকিৎসার জন্য। বাপের বাড়ি থেকে আর ভালো হয়ে ফেরেনি শ্রীপদের বউ। কিছুদিন পরে খবর পাওয়া গেল স্নান করতে গিয়ে নদীতে ডুবে মরেছে। মানুষের দুঃসময় পড়লে ভাগ্যদেবতা তাকে অবনতির শেষ ধাপ অব্দি না নিয়ে গিয়ে স্বস্তি পান না। বিপদ একবার ঘটতে শুরু করলে পরপর ঘটতে থাকে। বউ মারা যাবার 2 মাস পরে শ্রীপদ খবর পেল কলেরার মড়কে পুরো মামার বাড়ির পরিবারের সঙ্গে তার ছেলেও মারা গিয়েছে। যে শ্রীপদ কয়েক মাস আগে একজন হাসি খুশি ফুর্তিবাজ মানুষ ছিল, দিনে চাষ এবং রাতে শখের যাত্রা দলে গান গাইত, যে লোকটার গোয়ালে গরু, খেতে ধান ও বাড়িতে নম্র বউ আর ফুলের মতন শিশু ছিল, সে মানুষটা ভাগ্যের আশ্চর্য বিপর্যয়ে একটা মরা গাছের মতন একেবারে শুকিয়ে গেল। তার বউ এবং ছেলে মারা যাওয়ার ব্যাপারে অবশ্যই রামরামের কোনো হাত ছিল না, থাকলেও পরোক্ষ। কিন্তু মনে মনে শ্রীপদ ঠিক করল রামরাম চৌধুরী সমস্ত কিছুর জন্য প্রত্যক্ষভাবে দায়ী। শ্রীপদ আর উঠল না, মাঠেও গেল না, কেমন খ্যাপার মতন হয়ে গেল। সারাদিন নদীর ধারে বসে বিড়বিড় করে কি বলে, এর ওর বাড়ি খেতে চায়। পাড়া গিয়ে তখন ভাত জিনিসটার অভাব ছিল না। শ্রীপদকে সবাই ভালোবাসত, খেতে দিত। ক্রমে তার জমি হাতছাড়া হয়ে গেল, হাল গরু অন্য লোকে নিয়ে গেল। তখন শ্রীপদ গ্রামের একজন চিহ্নিত পাগল। সবাই দয়া করে, খেতেও দেয়। কিন্তু সময় যাবার সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে গ্রামের লোকের বেদনাও বোধহয় কমেই গিয়েছে। এটাই নিয়ম, মানুষ এরকমই। ভোলেনি শ্রীপদ। আজকের ব্যাপারে সেটা বোঝা গেল। তার মনের অসংলগ্নতার মধ্যেও কোথাও এই হাহাকারীর
সুরটুকু অনবরত বেজে চলেছে। হঠাৎ ঘনরামের উত্তরাধিকার সূত্রে পাওয়া রক্ত গরম হয়ে উঠল। ভারী গলায় তিনি হেঁকে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন যতীন? আমার পিতার পারলোক ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তার সামনে ওই পাগলাটা যাতা বলছে, ছেলেদের বলো না ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। যতীন ঘনরামের বিরূপতা কোনো কারণেই অর্জন করতে চান না। তাছাড়া তিনি বোধহয় ভাবলেন, এ লোকটা এখন পাগল। এককালে আলাপ ছিল বটে, কিন্তু এখন ওর আর কোনো জ্ঞান গম্য নেই। এখন ওকে ধাক্কা দিলে চক্ষু লজ্জায় বাঁধে না। যতীন ঘোষাল মুখে হুই হুই হুট হুট এই গোছের একটা শব্দ করে শ্রীপদর দিকে তেড়ে গেলেন। সঙ্গে সঙ্গে শ্রীপদ খবরদার বলে হুঙ্কার দিয়ে উঠল। হঠাৎই দপ করে লাফিয়ে উঠল আগুনের শিখা। যতীন ঘোষাল থতমত খেয়ে থেমে গেলেন। শ্রীপদ ক্ষিপ্ত গলায় বলল, ওরে বড় লোকের পাশাটা কুত্তা, আমাকে এতটা কেউ ধরতে পারবি নে, আমাকে এতটা কেউ ধরতে পারবি নে। তারপর ঘনরামের দিকে তাকিয়ে বলল, বাপ মরেছে তাই কি? এই তো সবে শুরু, তোর বংশ লোপ পাবে, তোর বংশ লোপ পাবে। যতীন ঘোষাল সাহস সংগ্রহ করে এবার এগোনোর আগেই শ্রীপদ ঘুরে দাঁড়িয়ে সোজা নদীর দিকে দৌড়ে গেল। পাড়ের কাছে এক মুহূর্ত থমকে দাঁড়িয়েই লাফিয়ে পড়ল জলে। বর্ষার খরস্রোতা নদী কোথায় ভেসে গেল শ্রীপদ কে জানে। এত তাড়াতাড়ি ঘটে গেল ব্যাপারটা যে বেশ কিছুক্ষণ কেটে যাবার আগে কেউ বুঝতেই পারল না কি হয়েছে। ঈশ্বর বাগচি বলল, আরে শ্রীপদদা তো সাঁতার জানতো না, মরে যাবে যে। কেউ অবশ্য এগুলো না। শ্রীপদর কি হলো দেখতে, যা স্রোত। যে সাঁতার জানে না সে পড়বার সঙ্গে সঙ্গেই কোথায় ভেসে গেছে তারই বা ঠিক কি। এছাড়াও শ্রীপদর মতন হতভাগ্য আর বেঁচে কি করবে, এমন ভাবনাও হয়তো কারো কারো মনে কাজ করে থাকবে। ধনরাম কেবল একবার বললেন, ন্যাকামো, সাঁতার জানে নিশ্চয়ই, নইলে আর ঝাঁপ দিতে সাহস হতো না। আর কোনো বিভ্রাটের সৃষ্টি না হয়েই কাজ মিটে গেল। বৃষ্টি পরিপরি করেও আটকে রইল। নদী থেকে মাটির কলসি করে জল এনে আমরা চিতা ভালো করে নিভিয়ে দিলাম। ভবেশ ভট্টাচার্য জল ঢালার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ঠান্ডা হন চৌধুরী মশাই, ঠান্ডা হন। পেছন ফিরে মাটির কলসিতে শাবলের বাড়ি মেরে ভেঙে দিলেন ঘনরাম। এবারে ফেরার পালা। কলসি ভাঙার পর আর পেছনে তাকাতে নেই। গ্রামের দিকে হাঁটতে শুরু করার সময়ই আকাশ ভেঙে বৃষ্টি নামল। গ্রামের লোক আমরা কেউ ভিজতে ভয় পাই না। ঘনরাম আর কৃষ্ণরামের জন্য দুটো ছাতা এসেছিল। ভবেশপুরু তো তার তলায় ঢুকে গেলেন। আমরা ভিজতে ভিজতে চললাম। এবার আর লণ্ঠন জ্বলছে না জলের জন্য। মাঝে মাঝে বিদ্যুতের চমকে পথ দেখে নিচ্ছি। জনপ্রাণী নেই কোথাও। শেয়ালগুলো বোধহয় ভেজবার ভয়ে গর্তে ঢুকে বসে আছে। অনেকটা চলে এসেছি, প্রায় আধ মাইল। হঠাৎ যতীন ঘোষাল কেমন যেন ভয়ার্ত গলায় বললেন, ওরে বাবা, ও কি হইল ওখানে? তার দৃষ্টি অনুসরণ করে পেছন ফিরে তাকিয়ে দেখি এই ভয়ানক বৃষ্টির মধ্যেও রামরাম চৌধুরীর নিভিয়ে দেওয়া চিতা আবার দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমাদের মাথার উপর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা স্থানুর মতন দাঁড়িয়ে হা করে দেখছি সেই অলৌকিক দৃশ্য। যেভাবে আমরা আগুন নিভিয়ে দিয়ে এসেছি তাতে তার জ্বলে উঠবার সম্ভাবনা খুবই কম। আর এই প্রবল বর্ষণের ভেতরে আগুন জ্বলছে বা কি উপায়ে? আমাদের গা বেয়ে জল পড়ছে। এত ভিজে গিয়েছি যে শুকোতে হয়তো 1 সপ্তাহ লাগবে মনে হচ্ছে। কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকতাম জানি না। একসময় ভবেশ ভট্টাচার্য বললেন, কৃষ্ণরাম চলো, এ সময় পথে দেরি করতে নেই। ঈশ্বরের নাম নাও, ঈশ্বর পরম করুণাময়। চৌধুরী বাড়ি পৌঁছে সবাই নিমপাতা দাঁতে কেটে লোহা ছুঁয়ে শুদ্ধ হলাম। এত রাতে এই বৃষ্টিতে আর কেউ বাড়ি গেল না। চৌধুরীদের বৈঠকখানায় বসে নানা গল্প হতে লাগলো। ভেতর বাড়ি থেকে শ্মশান বন্ধুদের জন্য গৃহিণীরা আলাদা আলাদা কাঁসার জামবাটিতে ঘন দুধ, বর্তমান কলা, আখের গুড় আর চিড়ে পাঠিয়ে দিলেন
ফলার করবার জন্য। ঘনরাম কিছু পরে বৈঠকখানায় এসে বসলেন। তার মুখ গম্ভীর। যতীন ঘোষাল কয়েকবার সময়োচিত কিসব কথা বলতে গিয়ে তেমন সাড়া না পেয়ে দমে গিয়েছেন। ঘনরাম কেবল মাঝে মাঝে বলছেন, বাবা চিতা ফের কেন জ্বলে উঠল পণ্ডিত মশাই, কিছু বলতে পারেন? ভবেশ ভট্টাচার্য উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে ডাকো, কোনো প্রশ্ন করো না, তাকে বিশ্বাস করো। কিছুদিন কেটে গেল। দুই ভাই বিষয় সম্পত্তির কাজে নিজেদের হাতে নিয়েছেন। দুজনের মধ্যে খুব ভাব। সম্পত্তি ভাগ করার প্রশ্নই ওঠে না। তাছাড়া ঘনরাম অপুত্রক। তার মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তার অংশ কৃষ্ণরামের উপর বর্তাবে। কৃষ্ণরামের একটিমাত্র ছেলে শিবরাম। সে বর্তমানে কলকাতায় থেকে কলেজে পড়ে। পিতার মৃত্যুদিনের ঘটনা আস্তে আস্তে সবাই ভুলে যাচ্ছে। এ কাহিনীর কিছু কিছু ঘটনার পরে আমি লোকমুখে শুনেছি, কারণ চৌধুরী বাড়ির ভেতরে কি ঘটছে তা বাইরে থেকে আমাদের জানা সম্ভব নয়। তবে একটা কথা ভুলে যাবার আগেই এখানে বলে রাখি, রামরামের মৃত্যুর দুদিন পরে গ্রাম থেকে 5 মাইল দূরে নদীর উজানে হবিবপুরের বাঁকে শ্রীপদর মৃতদেহ ভেসে উঠেছিল। একদিন সন্ধ্যাবেলায়, তখন কাছারির আমলাদের ছুটি হয়ে গিয়েছে। ঘনরাম নিচে রয়েছেন, কাগজপত্র গুছিয়ে রেখে এখনই ওপরে আসবেন। কৃষ্ণরাম দোতলার বারান্দায় কুশাসন পেতে আহ্নিকের উদ্যোগ করছেন। হঠাৎ নিচ থেকে দাদার ক্রুদ্ধ গলা শুনতে পেলেন। ঘনরাম যেন রেগে গিয়ে কাকে বলছেন, আর না, যাও যাও যাও। তখনও আহ্নিক শুরু করেননি। একটু অবাক হয়ে পায়ে পায়ে নিচে নেমে এলেন কৃষ্ণরাম। দেখলেন একতলার টানা বারান্দার একটা মোটা থামের পাশে অন্ধকারের মধ্যে ঘনরাম দাঁড়িয়ে রয়েছেন, তার মুখ পাংশুটে। আশেপাশে কেউ নেই। বিকেল 5টা 5:30টায় কাছারি শেষ হবার পর এই সব চাকর বাকরদের একটু ছুটি থাকে। তারা বাগানের শেষে নিজেদের ঘরে বসে হয়তো তামাক খাচ্ছে। তাহলে কাকে বকছিলেন ঘনরাম? কি হয়েছে দাদা? ঘনরাম প্রথমে কোনো উত্তর দিলেন না। কৃষ্ণরাম বললেন, চলো উপরে চলো। দাদার হাত ধরে উপরে আনবার সময় কৃষ্ণরাম লক্ষ্য করলেন দাদার শরীর কেঁপে কেঁপে উঠছে। ঘরে এনে দাদাকে বসিয়ে কৃষ্ণরাম বললেন, কি ব্যাপার দাদা, চেঁচালে কেন? নিতান্ত সংকটেও ঘনরাম নিজের দুর্বলতা প্রকাশ করতে লজ্জা পেতেন। একটু ইতস্তত করে বললেন, শ্রীপদকে দেখলাম। আশ্চর্য হয়ে কৃষ্ণরাম বললেন, শ্রীপদ? সে কি কথা, কোথায়? কাছারি শেষ করে উপরে আসছি। একতলার বারান্দায় উঠতেই একটা থামের পেছন থেকে বেরিয়ে এলো। সেই চেহারা বুঝলি, সেদিন যেমন দেখেছিলাম। কিন্তু তা কি করে হবে দাদা? আমাদের সামনেই তো পরে দেহ ভেসে উঠেছিল। সে খবর তো তুমি জানো। তুমি আলো আধারিতে ভুল দেখেছ। ঘনরাম দৃঢ় গলায় বললেন, না, আমি ঠিকই দেখেছি। শ্রীপদ আমার সঙ্গে কথা বলল। কথা বলল? কিরকম? সেদিনের মতন আঙুল তুলে তুলে আমায় বলল, চৌধুরী মশাই মনে আছে তো? কৃষ্ণরামের গা ছমছম করে উঠল। ঘনরাম বললেন, কেষ্ট, তুই কলকাতা থেকে শিবুকে আনিয়ে নে, কিছুদিন বাড়িতে রাখ। লোকের আশীর্বাদ ফলে না, কিন্তু অভিশাপ ফলে যায় রে। বাড়ির ছেলে বাড়িতে এসে থাকো। বাবা জরুরি তার পেয়ে শিবরাম বাড়ি চলে এলো। সে আধুনিক ছেলে, এসব কুসংস্কারে তার বিশ্বাস নেই। তবুও বাবা জ্যাঠার সঙ্গে তর্ক করে মাসখানেক দেশের বাড়িতে রয়ে গেল। আঘাতটা এলো অন্য দিক থেকে। শিবরাম বাড়ি আসার 7-8 দিন পর চৌধুরী বাড়িতেই আগুন লাগলো। মূল বাড়ি পাকা। আগুনের আঁচে কিছু ক্ষতি হলেও বড় রকমের বিপর্যয় কিছু হলো না। কিন্তু উঠোনের 10-12টা ধানের গোলা পুড়ে একদম ছাই হয়ে গেল। সব মিলিয়ে প্রায় 400 মণ ধান। পাড়া গায়ে দমকল থাকে না। আগুন দেখে আমরা দৌড়ে গেলাম। সমস্ত গ্রাম ভেঙে পড়েছে। পেছনের দিঘি থেকে বালতি বালতি জল নিয়ে ছুঁড়ে দেওয়া হতে লাগলো অগ্নিকুণ্ডের ভেতরে। কিন্তু আগুন ততক্ষণে বেশ ভালো রকম ধরে উঠেছে। 2-1 বালতি জলে কিছু হবার নয়। লম্বা লাইন করে দাঁড়িয়ে আমরা জলের বালতি হাতে হাতে আগুনের কাছে পৌঁছে দিচ্ছিলাম। আমার পাশে ছিল হরেন। সে বলল, একটা ব্যাপার কিন্তু অদ্ভুত বুঝলি। বললাম, কি? সবগুলো গোলায় একই সঙ্গে আগুন ধরল কিভাবে?
একেবারে গায়ে গায়ে তো দাঁড়িয়ে নেই। আশ্চর্য, এই জন্য মনে হচ্ছে কেউ নুড়ো হাতে সবগুলোতে আগুন দিয়ে বেরিয়েছে। হ্যাঁ রে তারানাথ, চাকরগুলোর ভেতরে কেউ করেনি তো? যা, তা কেন করবে? কেন, কোনো কারণে মালিকের ওপরে হয়তো রাগ আছে? না রে না, এরা সবাই পুরনো আর বিশ্বাসী লোক। দেখছিস না, মালিকের এত বড় ক্ষতি হয়ে গেল বলে সবাই সার দিয়ে বসে কাচ্ছে। এরা কেউ নয়। তাহলে জানি না। ধন্য ঘনরামের ধৈর্য। চুপ করে দাঁড়িয়ে তিনি আগুনের বিধ্বংসী কাণ্ড দেখলেন। তার মুখ দেখে এমনকি যতীন ঘোষালও কোনো সমবেদনার কথা বলতে সাহস করল না। আগুন যখন প্রায় নিভে এসেছে, ঘনরাম ভৃত্যদের মধ্যে কাউকে হাঁক দিয়ে বললেন, এই, কে আসিস? বাড়ি থেকে গোটা কত সুপুরি নিয়ে আয় তো। যতীন ঘোষাল ভয় ভয় বললেন, বলি, সুপুরি দিয়ে কি হবে চৌধুরী মশাই? ঘনরাম কোনো উত্তর দিলেন না। কে একজন কাগজের ঠোঙায় সুপুরি নিয়ে এলো। ঠোঙা হাতে বলরাম ঘুরে ঘুরে প্রত্যেক নিভে আসা অগ্নিকুণ্ডে দু একখানা করে সুপুরি ছুঁড়ে দিতে লাগলেন। কৃষ্ণরাম এগিয়ে এসে ভীত গলায় বললেন, এসব কি হচ্ছে দাদা? ঘনরাম ভাইয়ের দিকে তাকিয়ে শুকনো হাসি হাসলেন, বললেন, আগুন এড়ে দিচ্ছি, সবই তো খেলো, এবার একটু মুখ শুদ্ধি করুক। কৃষ্ণরাম হাত ধরে দাদাকে ভিতরে নিয়ে গেলেন। এরপর ঘনরাম জেদ ধরলেন, শিবরামের বিয়ে দেবেন। দাদার জেদ দেখে বিপন্ন হয়ে কৃষ্ণরাম বললেন, কিন্তু দাদা, শিবু এখনো পড়ছে, এ সময় বিয়ে দিলে ওর পড়াশোনা যে আর হবে না। ঘনরাম ভাইয়ের আপত্তিতে কান দিলেন না। বোকামি করিস না কৃষ্ণ, বুঝে দেখ, আমাদের বংশের বৃদ্ধি নেই, একদম নেই। ওই শিবুই যা। কিন্তু তোর আমার ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে শিবু ভেসে যাবে। ওকে তাড়াতাড়ি সংসারী করে দেওয়াই ভালো। শিবরামের বিয়ে হয়ে গেল। এর বছরখানেক পরে এক জ্যোৎস্না রাত্রিরে খাওয়া দাওয়ার পরে পান মুখে দিয়ে শুতে এসে একবার জানলার ধারে গিয়ে দাঁড়ালেন ঘনরাম। পিক ফেলার জন্য জানলা দিয়ে ঝুঁকে পড়ে ঘনরাম দেখলেন, বাগানের নতুন লাগানো কলমের আম গাছটার নিচে চাঁদের আলোয় ক্ষুধিত দৃষ্টি নিয়ে শ্রীপদ দাঁড়িয়ে আছে। তার দিকে তর্জনী নির্দেশ করে শ্রীপদ বললেন, মনে আছে তো? তার ডাকে কমলা ছুটে এলো। কি হয়েছে গো? দেখো দেখি, বাগানের আম গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে। কমলা তাড়াতাড়ি জানলার কাছে গেলেন। কই, কেউ তো নেই। ঘনরাম বিহবল গলায় বললেন, নেই। তাহলে কোথায় গেল? কে যে দাঁড়িয়েছিল ওইখানে? ভীত কমলা স্বামীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পায়ে হাত বুলে দিতে লাগলেন। সেদিন ছিল শুক্লা ত্রয়োদশী। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ঘনরাম মারা গেলেন। মাত্র 53 বছর বয়স হয়েছিল তার। কৃষ্ণরাম ভয় পেলেন কিনা জানি না, কেমন যেন উদাস মতন হয়ে গেলেন। সময় গড়িয়ে যেতে লাগলো। বছর 2 পর একটি ছেলে হলো শিবরামের। এই সময়টা আমি গ্রামে ছিলাম না, সাধু সন্ন্যাসীর সঙ্গ করে বেড়াচ্ছিলাম শ্মশানে মশানে। এই সময়ে বীরভূমের এক শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়ও হলো। সে গল্প তো তোমরা জানো। ঘনরাম মারা যাওয়ার পর বছর 10 আর কোনো ঘটনা ঘটল না চৌধুরী বাড়িতে। বাড়ির এবং গ্রামের লোকেরাও আগের সমস্ত ঘটনাকে নেহাত সমাপতন বলে মেনে নিল। কৃষ্ণরামের বয়স এখন 60। একদিন দুপুরে বসে তিনি কি সব কাগজপত্র দেখছেন। বেলা 2:30-3টে। খাঁ খাঁ করছে 14 মাসের দুপুর। তার 8 বছরের নাতি বলরাম এসে বলল, দাদামশাই, একটা লোক আপনাকে খুঁজছিল। কৃষ্ণরাম বললেন, কে রে, কোথায়? বাইরে, আপনার নাম করে বলছিল। কৃষ্ণরাম একটু বিস্মিত হয়ে বললেন, যা, এখানে নিয়ে আয়। আর তোর মামার বাড়ির কেউ না তো? না না, আমি তাদের সবাইকেই চিনি। এ লোকটা ভিখারি মতো নোংরাপনা। কৃষ্ণরাম রীতিমতো অবাক হয়ে বললেন, ভিখারি এসে নাম ধরে আমার খোঁজ করছিল? হ্যাঁ, কালো মতন লোকটা, খালি গা, চোখ দুটো দেখলে ভয় করে দাদামশাই। আমাকে দেখে একটা আঙ্গুল তুলে লোকটা বলল, কৃষ্ণরামকে গিয়ে বলো। তার মনে আছে তো? ও হ্যাঁ, লোকটা নিজের নাম বলল শ্রীপদ।
শ্রীপদকে মনে আছে কিনা জিজ্ঞাসা করতে বলল। কে লোকটা দাদু? বিবর্ণ মুখে কাজ ফেলে নাতিকে কোলে নিয়ে ভেতর বাড়িতে উঠে গেলেন কৃষ্ণরাম। 1 মাসের মধ্যে রোগে ভুগে কৃষ্ণরাম গত হলেন। দেশের জমিজমা ভাগ চাষিদের দিয়ে ছেলে বউ আর মাকে নিয়ে শিবরাম কলকাতায় চলে গেল। সেখানে সে বড় চাকরি করে। আধুনিক ছেলে, চাষবাসে বা বিষয়কর্মে তার তেমন উৎসাহ নেই। কমলাও সঙ্গে গেলেন। এ কাহিনী বলতে আমার ভালো লাগছে না। রামনামের মৃত্যুর পর থেকেই সবটাই মরে যাবার, উড়ে যাবার, পুড়ে যাবার ইতিহাস। যতই দোষ থাক, কিছু মানুষ খুব কষ্ট পাচ্ছে, এ দেখতে বা ভাবতে ভালো লাগে না। তবু শুরু যখন করেছি শেষ অবধি বলি। কৃষ্ণ নাম সাধনাচিত ধামে প্রস্থান করার পর বছর 10 সব শান্ত। গল্প বলার সময় 10 বছর কথাটা এক নিঃশ্বাসে বলা গেলেও 10 বছর কাটতে ঠিক 10 বছরই লাগে। এই দীর্ঘ সময়ে পারিবারিক অভিশাপের স্মৃতিটা আবছা হয়ে এলো। মানুষ দুঃখের স্মৃতি ভোলাবার চেষ্টা করে, বা একটা অচেতন প্রচেষ্টা সব সময়ই থাকে। তবে তার সঙ্গে কালের ব্যবধান মিলে চৌধুরী পরিবার থেকে কালো ছায়াটা একেবারে মুছে গেল। এখন বলরামের বয়স 16, শিবরামের বয়স বছর 40। কলকাতায় যে বাড়িটা ভাড়া নিয়ে শিবরাম ছিল, তার 3 দিকে ঘর, মাঝখানে উঠোন। উঠোনে চৌবাচ্চা, স্নান করা, বাসন মাজা বা কাপড় কাচা ইত্যাদি উঠোনেই সারা হয়। উঠোন থেকে রোয়াকে উঠবার সিঁড়িতে বড় উঁচু উঁচু ধাপ। কমলা আর নিরুপমা, কৃষ্ণরামের স্ত্রী, বয়স অনেক হলো। অত উঁচু ধাপ ভেঙে বারান্দায় উঠতে কষ্ট হয়। শিবরাম জনাতিনেক মিস্ত্রি ডাকিয়ে পুরনো সিঁড়ির দুদিকে নতুন করে কয়েকটা ধাপ গাঁথার ব্যবস্থা করল। সেদিন তার অফিসে জরুরি কাজ আছে, না গেলেই নয়। অফিস থেকে সন্ধ্যাবেলা ফিরে শিবরাম দেখল গাঁথনির কাজ শেষ হয়ে গিয়েছে। বলরাম বলল, তোমার আজ ফিরতে দেরি হলো বাবা? কাজের চাপ ছিল একটু। মিস্ত্রিরা কোথায় গেল? কাজ শেষ করে জলখাবার খেতে গিয়েছে। আমি বলে দিয়েছি তুমি এলে আসতে। বেশ করেছিস। তুই ওপরে গিয়ে একটা লণ্ঠন নিয়ে আয় তো, হাত মুখটা একবারে ধুয়ে নি। বলরাম ওপরে যেতেই মিস্ত্রিদের একজন এসে দাঁড়ালো উঠোনে। শিবরাম বারান্দা থেকে বলল, কত মজুরি দেব হে? একটা দর ঠিক করে দাও। খালি গা লোকটা, কোমরের কাছে যেমন তেমন করে একটা কাপড় জড়ানো। জুলো জুলো 2 চোখ তুলে বলল, আমাকে মনে আছে তো? মনে করিয়ে দিতে আলাম, মনে করিয়ে দিতে আলাম, মনে করিয়ে দিতে আলাম। শিবরামের ভয়ের তো চিৎকারে বলরাম দৌড়ে নেমে এলো লণ্ঠন হাতে। কি হয়েছে বাবা, কি হয়েছে? শিবরাম ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে বলল, একেবারে চোখের সামনে উবে গেল লোকটা। এ কি? কে উবে গেল? কে এসেছিল? কমলা আর নিরুপমাও পেছন পেছন নেমে এসেছিলেন। তারা এই পরিবারের এই লক্ষণ বহুদিন থেকে দেখছেন। নিরুপমা কেঁদে উঠে শিবরামকে জড়িয়ে ধরলেন। কমলা দুর্গা নাম জপ করে সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। সবাই ধরে বিহবল শিবরামকে দোতলায় নিয়ে গেল। খানিক পরে মিস্ত্রিরা এলে বলরাম নিচে এসে জিজ্ঞাসা করল, তোমাদের মধ্যে কেউ কি একটু আগে এসেছিলে? তারা অবাক হয়ে বলল, আরে না না, আমরা কেনে? আমরা তো ইতো চা বিস্কুট খেলাম গো। কেনে বাবু? না, তেমন কিছু না। ভয়ে ভয়ে কিছুদিন যাবার পর বোঝা গেল শিবরামের প্রাণের আশঙ্কা বোধহয় নেই। তার থেকে বড় ক্ষতি এবার হয়ে গিয়েছে। শিবরাম আজকাল চুপচাপ বসে থাকে, অফিস যেতে চায় না। মাঝে মাঝে কেবল বলে ওঠে, তাহলে আর বাকি রইল কি? জল জ্যান্ত মানুষটাই যদি উবে যেতে পারে, তাহলে আর কি বাকি রইল? অদ্ভুত এক বাতিক করে উঠল তার। সবকিছু ঢাকা দেবার বাতিক। টাকা পয়সা, জুতো, খাবার দাবার সব ঢাকা দিয়ে বেড়ায় সারাদিন। বলরাম গিয়ে বাবার হাত ধরে বলল, ওদিকে চলো তো, কি হচ্ছে কি? শিবরাম ব্যস্ত হয়ে বলল, দাঁড়া দাঁড়া দাঁড়া, এটুকু ঢেকে দিয়ে যাই আজকাল। সবকিছু কেমন কর্পূরের মতন উবে যাচ্ছে। মাঝরাতে স্ত্রীর গায়ে লেপ নামিয়ে এনে চাপা দেবার চেষ্টা করে। স্ত্রী ভয় পেয়ে বলল, করছো কি? লেপটা নিয়ে এলাম তাক থেকে নামিয়ে। যা দিনকাল পড়েছে,
চাপা দিয়ে এসো, কে কখন উবে যায় ঠিক কি। তারপর সস্নেহে স্ত্রীর দিকে তাকিয়ে বলে, তুমি না হলে আমার চলে না যে, চাপা চুপি দিয়ে থাকো। দাঁড়াও, আমি দেখে আসি এক খোকার গায়ে ঢাকা আছে কিনা। স্ত্রীর চোখে জল আসে, হাত ধরে স্বামীকে জোর করে বসায়। বসো দেখি, এই গরমে আর বলুর গায়ে লেপ দিতে হবে না। গরম তাই কি, ছেলে যদি উবে যায়। বাতিক বাড়তে লাগলো। প্রথমে তবু কথা বলতো শিবরাম, তারপর ক্রমেই কথাবার্তা অসংলগ্ন হয়ে এলো। একদিন একেবারেই বন্ধ হয়ে গেল। রয়ে গেল শুধু সবকিছু ঢাকা দিয়ে বেড়াবার বাতিক। দেহ ফেলে রেখে শিবরামের চেতনা পূর্বপুরুষের কৃত অপরাধের প্রায়শ্চিত্ত করতে কোথায় গেল কে জানে। এই অবস্থায় আর কলকাতায় থাকা চলে না। শিবরাম আর উপার্জন করে না। কলকাতার খরচ চালাবে কে? তার আয় চলে যাওয়া উচিত, কিন্তু মালিক অনুপস্থিত থাকলে কে আর তার প্রাপ্য দিতে ব্যস্ত হয়। কাজেই মায়ের ছেলেতে ঠাকুরমাতে মিলে পরামর্শ করে চৌধুরী পরিবার বেশ কয়েক বছর পরে আবার গ্রামে ফিরে এলো। বলরামের বিয়ে পরীক্ষা হয়ে গিয়েছে, এখন একটু বিষয়কর্ম দেখলে ক্ষতি কি। এই সময়ই এই ঘটনার সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। আমার বয়স তখন বছর ৪৫। মাঝে মাঝে গ্রামে আসি, আবার উধাও হয়ে যাই। দাড়িগোপ রেখেছি, তন্ত্রমতের সাধক বলে বেশ একটু খাতিরও হয়েছে। একবার বলরাম আমাকে ডেকে বললেন, কাকাবাবু, আমাদের পারিবারিক দুর্ভোগের কথা সবই তো জানেন, এর কোনো বিহিত হয় না। বললাম, কি বিহিতের কথা বলছো তুমি? দেখুন, আমি কলকাতায় পিয়ারসন সাহেবের ছাত্র ছিলাম। আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে মন চায় না, তো ঠাকুরদা মারা যাবার সময় আমার নিজেরই অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আমি ঠাকুরদাকে বলেছিলাম শ্রীপদের কথা। তারপর বাবার এই অবস্থা। সবটাই কাকতালীয় বলে উড়িয়ে দিতে পারছি কই। আমার ঠাকুরমা, জ্যাঠ ঠাকুরমার কথা ভাবুন তো, এই অভিশাপ কি কাটানো যায় না? একটু ভেবে বললাম, অলৌকিক উপদ্রব দূর করার জন্য একটা বিশেষ হোম করা যায়। তুমি ইংরেজি পড়া ছেলে, বিশ্বাস করবে কিনা জানি না। যদি এই হোম আমি শেষ করতে পারি, তাহলে হয়তো তোমাদের বিপদ চিরদিনের জন্য কেটে যাবে। বলরাম আমার কথার সুরে একটু অবাক হয়ে বলল, কেন? শেষ করতে পারার অসুবিধাটা কি? সে তোমাকে আমি এখন বলবো না। তুমি কি চাও আমি এই হোম করি? নিশ্চয়ই। সবার মঙ্গল হবার যদি বিন্দুমাত্র সম্ভাবনাও থাকে, তাহলে আমার বিশ্বাসের জন্য আমি তাতে বাধা দেব না। ঠিক আছে, এ মাসের শেষ অমাবস্যায় রাত্রিরে আমি হোম করব। তুমি ব্যবস্থা করো। আমি ফর্দ দিয়ে দিচ্ছি, জোগাড় করে ফেলো। কিছু জিনিস লাগবে যা তুমি জোগাড় করে উঠতে পারবে না, সেগুলো আমি নিয়ে যাব। এখন রাত 10টায় পুজোয় বসবো, 12টা থেকে হোম শুরু হবে। কিন্তু আমার একজন সঙ্গী চাই যে। বলরাম বলল, কাকে চাই বলুন? তোমাদের কুলপুরোহিত ছিলেন ভবেশ ভট্টাচার্য, তার ছেলে নরেশ তো পুজো আচ্ছা করে, তাকে বলে রেখো। বেশ, তাই হবে। নির্দিষ্ট দিনে চৌধুরী বাড়ি পৌঁছে দেখি আয়োজন সম্পূর্ণ। বাড়ির সামনে বিরাট উঠোনে শামিয়ানা টাঙিয়ে তার নিচে হোমের জায়গা করা হয়েছে। কুশাসন, সমিত, অন্যান্য জিনিসও রাখা হয়েছে। তার একদিকে বিষণ্ণ মুখে নরেশ ভট্টাচার্য বসে। আমি গিয়ে নরকপাল, হাড়ের মালা আর ফলশুদ্ধ কুচগাছের ডাল নামিয়ে রাখছি দেখে সে কাতর হয়ে বলল, চক্রবর্তী মশাই, আমি কি পারবো? আমি তো আপনাদের মতন হোমের কিছু জানি নে। বললাম ও বলরামকে, তবু আমাকে জোর করে নিয়ে এলো। হেসে বললাম, কিচ্ছু ভয় নেই ভট্টাচার্য মশাই, কিচ্ছু ভয় নেই। আপনাকে কিছু করতে হবে না, কেবল মাঝে মাঝে এটা ওটা একটু হাতে এগিয়ে দেবেন। বড় হোম আর পুজো এক ভাতে করা যায় না। বলরামকে ডেকে বললাম, হোম আরম্ভ করবার পর বাড়িতে নানা রকম উৎপাত শুরু হতে পারে, ভয় পেও না। স্থির হয়ে এক জায়গায় বসে ঈশ্বরের নাম করবে। বিরুদ্ধ শক্তি চেষ্টা করবে যাতে আমি হোম শেষ করতে না পারি। পুজো শুরু করে
সবে দেহবন্ধন আর আসন শুদ্ধি করেছি। বাড়ির ছাদে দড়াম করে বিকট এক আওয়াজ হলো। বলরাম দৌড়ে গেলেন দেখতে কি ব্যাপার। ফিরে এসে বলল, কি আশ্চর্য, একটা থান ইট এসে পড়েছে কোথা থেকে বাড়ির ছাদে। বাড়ির ছাদে ছুঁড়ে থান ইট পাঠানো কি সোজা কথা? আমি ততক্ষণে ঘটে স্থাপন করে মঙ্গল ভৈরবের ধ্যান শুরু করেছি। ভৈরবকে সমানার্ঘ্য দেবার সময় বাড়ির সঙ্গে লাগোয়া বিরাট চটকা গাছ থেকে অসংখ্য কাক জেগে উঠে কা কা শব্দে চারিদিকে ঘুরে ঘুরে উঠতে লাগলো। ব্যাপারটা শুনতে সামান্য লাগছে, কিন্তু যার অভিজ্ঞতা নেই সে বুঝতে পারবে না। রাত 11টার সময় 1000 খানেক কাক মাথার উপরে উড়লে কেমন লাগে। সেই অমাবস্যার নিকষ কালো অন্ধকার উড়ন্ত কাকেদের অপার্থিব ডাক খান খান হয়ে যেতে লাগলো। এসব অশুভ ইঙ্গিত দেখে বাড়ির মেয়েরা একতলার বারান্দায় বসে কাঁদছেন। আমার মন বারে বার পুজো থেকে সরে যাচ্ছে। বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে অভিনিবিষ্ট হবার চেষ্টা করছি। পূজা শেষ হয়ে আসছে। এবার ভৈরবের আরতি করব, তারপর হোম হবে। প্রথমে দীপ, পরে ধূপধুনোর আরতি। নরক পালে শবের আচ্ছাদন থেকে আহত বস্ত্রের সলতে পাকিয়ে তেল দিয়ে দীপ জ্বালালাম। নরেশ ভট্টাচার্য গাব ফলের মতন চোখ করে পুজোর প্রক্রিয়া দেখছিল। তাকে বললাম, ধনুচি জ্বালান, এবার ধনুর আরতি করব। দীপের আরতি চলছে। নারকলের ছোবড়ার আগুন করে তাতে অনেকখানি ধুনো ছড়িয়ে দিতেই গল গল করে ধোঁয়া উঠতে লাগলো এবং আতঙ্কে চিৎকার করে উঠল নরেশ ভট্টাচার্য। ধুনোর পবিত্র মিষ্টি গন্ধের বদলে বিষম প্রতিগন্ধে বাতাস ভরে গিয়েছে। যারা নরেশ ভট্টাচার্যের আর্তনাদ শুনে ব্যাপারটা কি দেখবার জন্য এগিয়ে আসছিল, তারা নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেল। বিদ্যুৎ বেগে চারিদিকে ছড়িয়ে পড়ল মরা পচা দুর্গন্ধ। মহিলারা চিৎকার করে কাঁদছেন। নরেশ আচ্ছন্নের মতন এলিয়ে আছে একদিকে। দোতলার বারান্দার থেকে আকুল হয়ে চেঁচাচ্ছেন শিবরাম, ঢাকা দিয়ে দে, ঢাকা দিয়ে দে। দীপ নামিয়ে ভৈরবের ধ্যান করে একটি রক্তজবা ছুঁড়ে দিলাম ধনুচিতে। সঙ্গে সঙ্গে বিকট গন্ধ মিলিয়ে গিয়ে ধনুর নিজস্ব গন্ধ ফুটে উঠল বাতাসে। আস্তে আস্তে হলো না, কেউ যেন জাদু বলে এক মুহূর্তে সব জায়গায় একই সঙ্গে গন্ধটাকে বদলে দিল। বলরাম পাংশু মুখে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হয় তার অবিশ্বাস কেটে গেছে। আমার তখন কেবল একটাই চিন্তা, হোম শেষ হবে তো। পুজো শেষ করে হোমের বেদিতে বালির উপর যোগিনী মণ্ডল আঁকলাম। হাড়ের মালা গলায় দিয়ে বসে শুরু করলাম হোম। বীজমন্ত্র উচ্চারণ করে আহুতি দিয়ে চলেছি। নরেশ বসে সমীরে গি দিচ্ছে। হঠাৎ দেখলাম আগুনের তেজ যেন কমে আসছে। শুকনো বেলকাঠ জ্বলছে। অনেকখানি করে ঘি একেবারে আহুতি দিচ্ছি। আগুন নিভে আসার তো কোনো কারণ নেই। নরেশ ভালো করে কি দেখবার ভঙ্গিতে সামান্য ঝুঁকে পড়ে বলল, আরে এ কি, দেখুন দেখুন। তাকিয়ে দেখি হোমের বেদির শুকনো বালি ভিজে উঠেছে, যেন তাতে বেশ খানিকটা জল ঢেলে দিয়েছে কেউ। কি করে তা হবে? বিঘত প্রমাণ উঁচু মাটির বেদি করে তার উপরে পুরু করে বালি বিছিয়ে হোমের জায়গা হয়েছে। কাজেই স্যাঁতসেঁতে জমি ভিজে গিয়ে জল উঠবে তাও সম্ভব নয়। এজন্য মনে হচ্ছে মাটির তলা থেকে জল উঠছে। কেউ যেন তলা থেকে পিচকিরি করে জল দিয়ে ভেজাচ্ছে বালি। এই শুরু। আমি বুঝতে পেরেছিলাম হোম শেষ করতে পারবো না। বলরামের জন্য মায়া হচ্ছিল। সে বেচারা এখনো আমার উপর নির্ভর করে তাকিয়ে রয়েছে। এরপর মাটির তলা থেকে যজ্ঞ বেদের নিচে হুড় হুড় করে জল উঠতে লাগলো, যেন কোনো ঝর্ণার উৎসমুখে পুজোয় বসেছি। আমার আসন ভিজে গিয়ে জল করতে লাগলো। শেষ দিকে যেন হঠাৎ একটা জলের ঢেউ তলা থেকে উঠে বালি সমিত সব ভাসি নিয়ে গেল। আগুন গেল নিভে। তারানাথ থামল। কিশোরী আর আমি একসঙ্গে বললাম, তারপর? বিষণ্ণ হেসে তারানাথ বলল, তারপর আর কি? আমার জয়ের গল্প তো অনেক শুনেছ। এটা আমার
ব্যর্থতার গল্প। আমি জিজ্ঞাসা করলাম, চৌধুরী পরিবারের কি হলো? তারানাথ মৃদু গলায় বলল, এখন সত্যি তাদের বংশে বাতি দিতে আর কেউ নেই। আমরা দুজনে চুপ মেরে রইলাম। তারানাথ বলল, কি শেষটা পছন্দ হলো না কেমন? ভাবো তো, জিতটা তো নিপীড়িত জনেরই হলো। চৌধুরী পরিবার বেঁচে গেলে সেটা ঈশ্বরের ন্যায় বিচার হতো কি? পৃথিবীর আদালতে এই মানুষগুলো বিচার পায় না, বড় আদালতে যে এখনো সুবিচার হয় তা প্রমাণিত হলো। একটু থেমে বলল, অবশ্য অনেকগুলো মানুষ যারা শ্রীপদর ভাগ্য বিপর্যয়ের ব্যাপারে সরাসরি জড়িত ছিল না, তারাও কষ্ট পেল। তা সে আর কি করা যাবে? এসব তো নিয়তির অখণ্ড বিধান। আমরা উঠে আসছি। তারানাথ বলল, হিন্দু বিধবা সহজে পরিত্রাণ পায় না। কমলা আর নিরুপমা অতিবৃদ্ধ হয়ে এখনো বেঁচে আছেন, থাকেন কাশীতে। সম্বল খুবই সামান্য, কষ্টে সৃষ্টে দিন চলে যায়।